বিধিমালা অনুযায়ী যোগ্যতা না থাকার পরও সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন জিয়াউল করিম। অথচ সেই সুযোগ নেই কমার্স ব্যাংকের এই কর্মকর্তার। আরও আশ্চর্যের তথ্য হলো, এই ঘটনা জানেই না নিয়োগের দায়িত্বে থাকা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন যে নিয়মের বাইরে গিয়ে এমন সিদ্ধান্ত পুরোপুরি অনৈতিক। আরও জানাচ্ছেন মিসবাহ হাসান। নতুন গভর্নর আসার পর থেকে আলোচনায় একীভূত হওয়া 5 ব্যাংক, যা গঠিত হওয়ার 2 মাস না যেতেই পদত্যাগ করেন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। এমনকি উপর মহলের চাপে দায়িত্ব পাওয়ার 2 দিনের মাথায় সরে যান সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমানও। এরপর নিয়োগ দিয়ে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয় কয়েকজনকে। এর মধ্যে বিশেষ বিবেচনায় সুযোগ পান এস আলমের নিয়ন্ত্রণাধীন কমার্স ব্যাংকের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল করিম। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী এই পদে সর্বনিম্ন 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর, কিন্তু সেই যোগ্যতা অর্জন না করেই মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন এই কর্মকর্তা। আমি কেমনে দেবো? ওখানে তো ওই যে আপনার একজন দেখি যে ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টকেও তো ওনারা ডেকেছে। এগুলো বাংলাদেশ ব্যাংকের এখতিয়ার এবং অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ার। ওনারা যে কোনো শর্ত শিথিল করার এখতিয়ার রাখেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, এই নিয়োগের এখতিয়ার নেই কেন্দ্রীয় ব্যাংকের, কেননা সম্মিলিত ইসলামী ব্যাংকটি সরকারি হওয়ায় তার দায়িত্ব আর্থিক প্রতিষ্ঠান বিভাগের। অন্যদিকে কিভাবে এই অযোগ্য ব্যক্তি মৌখিক পরীক্ষায় অংশ নিলেন এ বিষয়ে জানেন না আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। সিলেকশনটা করেছিল অর্থ মন্ত্রণালয় থেকে। তারা বলেছে ওই গোয়েন্দা সংস্থার রিপোর্ট আসার আগেই আমরা এগুলো প্রার্থীদেরকে ভাইবাদের ডেকে ফেলেছিলাম। এই কারণে ওইটা তখন আমলে নিতে পারি নাই। আইন কি বলে, ওগুলো আইনের সাথে কোনো সাংঘর্ষিক হয় কিনা সেগুলো দেখে নিশ্চয়ই সিদ্ধান্ত নিবে। শর্ট লিস্টিং কে বাদ করার দরকার ছিল, তাইলে আমি এটা যদি বাদ না করে থাকে শর্ট লিস্টিং এ তো বাদ করার কথা। তার যদি 2 বছর না হয়ে থাকে তাতে কোনো সমস্যা হবে না। আমরা ভাইবাতে যদি শর্ট লিস্টিং এ ওরা ভুল করে থাকে তো কোনো অসুবিধা হবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এ ধরনের কার্যক্রম দীর্ঘমেয়াদে ভোগাবে আর্থিক খাতকে। ঘোড়া ডিঙ্গে ঘাস খেতে যাবেন না, এটার পরিণতি বিশ্ব ইতিহাস বলে ভালো হয় না। সো প্রচলিত নীতিমালা পরিবর্তন না করে প্রচলিত নীতিমালার আশ্রয় নেওয়া ভালো। যে আর্থিক খাতের সাথে ডিসিপ্লিনের সাথে তারা কিন্তু কন্ডিশনাল করে দিচ্ছে, এমনকি বাজেটারি অ্যালোকেশনকেও বিদেশের পক্ষ থেকে, মাল্টিল্যাটারাল এজেন্সির পক্ষ থেকে। সুতরাং আমাদের উচিত এটাকে ছেলে খেলা হিসেবে না নিয়ে অত্যন্ত চিন্তা ভাবনা করে রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে গিয়ে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করা। আওয়ামী আমলে লুটপাট হওয়া ব্যাংকগুলোর মধ্যে অন্যতম 5 ব্যাংকে গত বছরের নভেম্বরে একীভূত করেন তৎকালীন গভর্নর আহসানেইস মনসুর। মিসবাহ হাসান, 71, ঢাকা। চড়া মূল্যস্ফীতি আর অর্থ সংকট এবার হুমকির মুখে উৎসবের অর্থনীতি। ঈদের 2 দিন বাকি থাকলেও জমে ওঠেনি পশু থেকে শুরু করে অন্যান্য পণ্যের বাজার। এতে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তাই দিন শেষে ঈদ কেন্দ্রিক লাখ টাকার অর্থনীতির মাইলফলক অর্জন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত প্রতিবেদনে। উৎসবমুখর বাঙালির অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা ঘিরে বিশাল আয়োজন পশুর হাটগুলোতে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে প্রতি বছর কোরবানি হয় অন্তত 1 কোটি পশু, যা ঘিরে চাঙা থাকে উৎসবের অর্থনীতি। তবে ঈদ ঘনিয়ে এলেও খুব একটা জমে ওঠেনি বেচা বিক্রি। অতিরিক্ত দামের কারণে খানিকটা সময় নিচ্ছেন ক্রেতা বিক্রেতারা। তবুও আত্মত্যাগের এই উৎসবে সামর্থ্য অনুযায়ী খরচ করতে চান সবাই। কেবল হালকা পাতলা আসতেছে, কিন্তু এখনো এরা আসে ঘোরাফেরা করতেছে, দেখতেছে কিনার, এখনো তাদের সেই চাহিদাটা রাখার জায়গা নাই। সোমবার দিনে আসতে বেচা কিনা কম, মানুষের গরু রাখার জায়গা নাই নিয়ে এর জন্য গরু খুব কম কিনা বেচা হয়েছে। অনেক বেশি বলে মনে হচ্ছে আর কি, কারণ অন্য সময় যে গরু কিনেছে 1,20,000, 1,30,000, সে গরু এখন চাচ্ছে 2 লাখ, 2.5 লাখ। এই ঈদে কয়েক গুণ ব্যস্ততা বাড়ে কামারপাড়ায়। দীর্ঘ 7 দশক ধরে রাজধানীর মান্ডায় এই কাজে জড়িত শ্রীধাম কর্মকারের পরিবার। প্রতি বছর কোরবানিতে ব্যস্ততা ও বিক্রি ভালো থাকলেও এবারের চিত্র আলাদা, যদিও সামনে ভালো বিক্রির প্রত্যাশা রয়েছে তাদের। এই কয়লা খরচ, কারিগর খরচে আমাদের মেয়েরা ফেলাইছে, যার কারণে আমরা মাল প্রোডাকশন দিয়ে কুলাইতে পারি। মাল প্রোডাকশন হয়েছে কিন্তু বেচা কিনা এখন নাই।
বাড়তি প্রস্তুতি থাকলেও ক্রেতা সংকটে পাইকারি থেকে শুরু করে রাজধানীর অভিজাত বিপণী বিতানগুলো, ফলে বিক্রিও কমেছে আশঙ্কাজনকভাবে। ছোট ছোট যে মার্কেটগুলো, এইসব জায়গায় কোনো কাস্টমার নাই। এবার প্রথম থেকে আপনি দেখেন যে বিদ্যুতের সংকটের কারণে, জ্বালানির সংকটের কারণে আমাদের প্রথম সন্ধ্যা 6টা বন্ধ করতে হয়েছে, পরবর্তী পর্যায়ে আমরা 7টা দোকানপাট বন্ধ করেছি। পয়লা বৈশাখের বাজারও এর চেয়ে অনেক বড় ছিল আর কি, এরকম একটা অবস্থা। মানে একজন ব্যবসায়ীকে যখন জিজ্ঞেস করবেন, সে বলবে যে গত 20-25 বছরে আমরা এত খারাপ বাজার আমরা দেখি না। তথ্য বলছে মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় কোরবানির পশুর বাজার বাংলাদেশে। 2025 সালে যেখানে বিক্রি হয় 91 লাখের মতো, এবারও চাহিদা রয়েছে 1 কোটির ওপরে, যার অর্থমূল্য ছাড়াতে পারে 80,000 কোটি। যদিও চলমান বাস্তবতায় এত পশু বিক্রি নিয়ে সন্দিহান অর্থনীতিবিদরা। কেমন যেন একটা অচল অবস্থা তৈরি হয়েছে, তো এটা তো আসলে ভালো লক্ষণ নয়। এবং আমার ধারণা, যেহেতু মানুষের হাতে ওইরকম টাকা নেই, মানে মানুষ তো প্রত্যাশা করছিল যে নতুন সরকার, এই সরকারের সময় আসলে বিনিয়োগ হবে, বিনিয়োগের কর্মসংস্থান এবং একই সঙ্গে যে মানুষের হাতে কিছু অর্থ আসবে, কিন্তু এখন আনফর্চুনেটলি দেখা যাচ্ছে সেই অর্থটা কিন্তু সেভাবে আসেনি। হ্যাঁ, যতটুকু কোরবানি হচ্ছে তাদের একটা বড় অংশ আসছে কিন্তু রেমিটেন্সের অর্থ থেকে। চলতি বছর ঈদুল আজহায় 1 লাখ কোটি টাকা লেনদেনের কথা বলা হলেও তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। কুরবানির পশুর চামড়া কিনতে এবার উদ্যোক্তাদের সোয়া 200 কোটি টাকা ঋণ দিচ্ছে ব্যাংকগুলো, যা এরই মধ্যে বিতরণ শুরু হয়েছে। শুধু তাই নয়, চামড়ার পচন রোধে সারা দেশে বিতরণ করা হচ্ছে প্রায় 18 কোটি টাকার লবণ। কিন্তু মোটা এই বিনিয়োগের পরও পাচারের আশঙ্কা করছেন উদ্যোক্তারা। বিশ্লেষকরা বলছেন, ঋণ ও লবণ কুক্ষিগত হলে মিলবে না কাঙ্ক্ষিত সুফল। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। দেশে চাহিদার অর্ধেকের বেশি পশুর চামড়া সংগ্রহ হয় কোরবানির ঈদ মৌসুমে। এবার যার পরিমাণ কোটি পিস ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তবে এসব চামড়া কেনার জন্য কতটা প্রস্তুত ব্যবসায়ীরা? কাঁচা চামড়ার প্রকৃত ক্রেতা ট্যানারি মালিকরা, অর্থাৎ ঈদের 2-3 দিন মৌসুমি ব্যবসায়ীরা সংরক্ষণ করলেও মাস 2-এর মধ্যে তা পৌঁছাতে হয় ট্যানারিতে। কিন্তু সিইটিপি জটিলতায় রপ্তানি হারিয়ে ভুগছে পুরো খাত। তার উপর চলতি বছর এই খাতের ঋণের বরাদ্দ কমানো হয়েছে 64%। উদ্যোক্তারা বলছেন, অর্থের যোগান না পেলে কঠিন হবে পরিস্থিতি সামাল দেয়া। কেমিক্যালের কস্ট এবং চামড়ার কস্ট সব মিলিয়ে আমার যে এক্সপোর্ট প্রাইস আছে সেটার সাথে সামঞ্জস্য হবে কিনা, সেই জায়গাটা কিন্তু আমি অতিমাত্রায় শঙ্কিত যে আমরা আসলে এই বছর চামড়াটা যে পারচেস করব সেই জায়গাটা কতটুকু স্বাচ্ছন্দ্যে করতে পারবো, বিগত বছরের মতো পারবো কিনা, এই জায়গাটা কিন্তু আমার একটু আশঙ্কা থেকেই যাচ্ছে। তো লবণযুক্ত চামড়াই 85% আমরা কিনি। দীর্ঘ 1 বছর যাবৎ কিন্তু ট্যানারি মালিকরা কোনো প্রণোদনা আপনার পাচ্ছে না। প্রায় এটা 150 কোটি টাকার মতো হবে। সেই প্রণোদনাটা যাতে ছাড় দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে প্রত্যেকটা ট্যানারি মালিক এটার সুবিধাভোগী হবে এবং চামড়াগুলো আপনার সহজে আপনার ক্রয় করতে পারবে। দীর্ঘদিন ধরে ব্যাংক থেকে ঋণ নিয়ে চামড়ার ব্যবসায় বিনিয়োগ করে আসছেন বহু উদ্যোক্তা। কিন্তু বছর 10 ধরেই ব্যবসা মন্দা থাকায় কমেছে ঋণের চাহিদা। ফলে লক্ষ্যমাত্রা থেকে বহু দূরে থাকছে ব্যাংকগুলো। অন্যদিকে বিতরণ করা অর্থ ফেরত পাওয়া যায় না সময় মতো, যে কারণে এই খাতের খেলাপিও এখন নতুন উচ্চতায়। বিশ্লেষকরা মনে করছেন, সার্বিক ব্যবস্থাপনায় উন্নতি না হলে মুখ থুবড়ে পড়বে গুরুত্বপূর্ণ এই শিল্প। শিল্প দাঁড়াচ্ছে না বিদায় কোনো জায়গাতে আসলে বিষয়গুলোকে কেউ খুব যথাযথভাবে কেউ ম্যানেজ করতে পারছে না। LWG সার্টিফিকেট নিয়ে এই চামড়া বিদেশে রপ্তানি করা বা এই চামড়ার যেসব পণ্য আছে সেগুলোকে বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিতে না পারলে এই শিল্প দাঁড়ানো খুব কঠিন হয়ে যাবে এবং এটা সামগ্রিকভাবে একটা সমন্বিত উদ্যোগ নিতে হবে। একদিকে কম দাম, অন্যদিকে মৌসুমি ব্যবসায়ীদের কাছে ট্যানারি মালিকদের দেনার পাল্লা ভারী হওয়ায় এবারও কাঁচা চামড়া পাচারের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রাকিব হোসেন, 71, ঢাকা। দর্শক, প্রতি বছরই ঈদ আসলে জমে ওঠে টাকার বাণিজ্য এবং সেই টাকার বাণিজ্য নিয়ে কিন্তু প্রতিনিয়ত আমরা দেখি নানা ধরনের দুর্নীতি এবং টাকা পাওয়া যায় না এ ধরনের অভিযোগ করে থাকেন ক্রেতারা। পরবর্তীতে দেখা যায় সেই টাকাগুলো অনেক সময় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা কম দামে কিংবা বেশি দামে খোলা বাজারে বিক্রি করে দেন, যার সংকটে পড়েন সাধারণ গ্রাহকরা। এই বিষয়টি নিয়ে আমাদেরকে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, দেখতে পাচ্ছি যে আপনি একটি ব্যাংকে কিংবা অন্য কোথাও দাঁড়িয়ে রয়েছেন, টাকার বাণিজ্য নিয়ে কিছু বলবেন আমাদের। এবার কি টাকার বাণিজ্য জমে উঠেছে কিনা? গেলবার আপনি একটি রিপোর্ট করেছিলেন, সেখানে দেখিয়েছেন আসলে কিভাবে দুর্নীতিগুলো হয়। এবার অবস্থাটা জানাবেন আমাদের।
রাকিব, গেলবার যে রমরমা বাণিজ্যটা ছিল এবার কিন্তু তার অনেকাংশে কমে গেছে, কিন্তু সেই বাণিজ্য কিন্তু এখনো চলছে। মূলত যারা এই বাণিজ্যটা করেন তাদের কিন্তু একটি আগে পুরানো টাকা, যে ছেঁড়া টাকা, কাটছাট করা টাকা, সেই টাকাটা পরিবর্তনের জন্য তারা কিন্তু এই অনুমতিটা নিয়ে থাকে এবং পরবর্তীতে তারা এই বাণিজ্যটা ঈদ আসলে বা উৎসব আসলে কিন্তু এই বাণিজ্যটা তারা কন্টিনিউ করে। আমরা গুলিস্তান সহ মতিঝিল পাড়া এই দুইটা স্থানে মূলত রাজধানীতে বিশেষ করে বেশি টাকার বেচা কেনা হয়। এই জায়গাগুলোতে আমরা ঘুরেছি, বৃষ্টি হচ্ছে যার কারণে এখন কিন্তু আমরা এবার ঈদে কিন্তু অনেকটা কম দেখেছি এবং লুকোচুরি খেলা যেটা আমরা গত ঈদের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম, সেই লুকোচুরি খেলাটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। আমরা দেখেছি মানে এটা কিন্তু অবৈধ একটি বাণিজ্য, তারপরেও কিন্তু সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু তেমন কোনো তৎপরতা দেখেনি। গত ঈদে গণমাধ্যমের অনেকগুলা রিপোর্ট হওয়ার কারণে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কিছু তৎপরতা দেখেছি, যার ফলশ্রুতিতে এইবার ঈদে কিন্তু কিছুটা কমেছে, কিন্তু বাণিজ্য চলছে। একটু জানিয়ে রাখি যে এই বাজারে কিন্তু অনেক চড়া মূল্যে সাধারণ ভোক্তাদের কিনতে হয়, যার কারণে কিন্তু মানুষ বাধ্য হয়ে ব্যাংকে এমনি যে টাকার সংকট রয়েছে, যার কারণে সাধারণ মানুষ কিন্তু ব্যাংক থেকে পান না এবং কোনোভাবেই বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা এবং কর্মচারীদের, বিভিন্ন ব্যাংকের কর্মচারীদের মাধ্যমে কিন্তু এই বাজার টাকা আসে। এবার যে নতুন টাকা 5 টাকার নোট এবং 10 টাকার নোট যেটি এসেছে সেটি কিন্তু চড়া মূল্য বিক্রি হচ্ছে। যে 5 টাকার নতুন নোট যেটি এসেছে সেটি কিন্তু 5 টাকার একটি নোট বিক্রি হচ্ছে 10 টাকায়। আরও একটি জানি 10 টাকার যে নতুন নোটটি এসেছে সেটি কিন্তু 500 থেকে 600 টাকা বাড়তি গুনতে হচ্ছে একটা ব্যান্ডেলে, কিন্তু 5 টাকার নোট যেটি একটি নোট কিন্তু দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। সবকিছু মিলে যে বাড়তি দাম তো ভোগান্তিদের পকেট কাটছে, সেই সাথে কিন্তু প্রকাশ্যেই কিন্তু এই দিন দুপুরে এই বাণিজ্য কিন্তু চলে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর এবারের ঈদে আমরা তেমন কোনো তৎপরতা দেখিনি, তবে তারা কিছুটা ওই যে চোর পুলিশ খেলার মতো সেইভাবেই কিন্তু তাদের বাণিজ্য কিন্তু চালিয়ে যাচ্ছে। আমরা একটা ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে তারা মূলত পুরনোর যে টাকা এবং ছেঁড়া টাকা, কাটছাটের যে এইটা তারা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়েই কিন্তু এখানে ব্যবসায়ের অনুমতি নেয় এবং 2 ঈদ আসলে, ঈদ এবং বিভিন্ন উৎসব কেন্দ্রিক তাদের এই ব্যবসাটা এই দিকে ধাবিত হয়। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা প্রশাসন এবং বাংলাদেশ ব্যাংকের সাথেও কথা বলেছিলাম, কিন্তু তারাও কিন্তু এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে গেলে তারা দায় নিতে চান না। তারা যেটি বলেন যে এটি আইন শৃঙ্খলা বাহিনীর দেখার দায়িত্ব, তারা কিন্তু এটি দেখবেন। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেখেছি গত ঈদের সময়, ঈদুল ফিতরে আমরা দেখেছি দুই একটা অভিযান চলেছে নামমাত্র, তারপরেই কিন্তু আবার কিন্তু সেই বাণিজ্য কিন্তু হচ্ছে। এবং এই ঈদে কিছুটা কম থাকলে এখনো কিন্তু বাণিজ্য, যারা ভোক্তা, যারা অনেকটা বাধ্য হয়ে এখানে এসছেন, তারা যেটি অভিযোগ করছেন যে তারা ব্যাংকে গিয়ে টাকা পান না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তথ্যগুলো জানানোর জন্য। দর্শক, আমরা ঈদের যে নতুন টাকা সেটা কেনা বেচার খবর জানছিলাম আমাদের সহকর্মী মেজবা হাসানের কাছ থেকে। এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী মইনুল হাসানের কাছে। তিনি রয়েছেন রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আসলে ঈদের আগে বাজার দরের কি অবস্থা সেই তথ্যটা তার কাছ থেকে আমরা জানতে চাই। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে ঈদ এলে কিন্তু মশলা জাতীয় পণ্যের দাম অনেক বেড়ে যায়, সেই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের সহকর্মীরা জানেন। এই বিষয়ে আমরা জানতে চাই মইনের কাছে। মইন, কি দেখছেন বাজার দরের অবস্থা? দেখতে পাচ্ছি যে আপনি একেবারে বাজারে মাঝখান বরাবর দাঁড়িয়ে রয়েছেন, সবশেষ পরিস্থিতি জানাবেন ঈদের আগে বাজার দরের। রাকিব আল জাভেদ, আপনি জানেন যে 2 দিন পরেই কিন্তু ঈদ, সেক্ষেত্রে আজকেই শেষ বাজার করার জন্য মানুষজন এসেছেন এবং এই বাজারে ব্যাপক ভিড়, এবং সেই ভিড়ের উপর আরেকটি বিষয় কাজ করেছে, সেটা হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টির কারণে কিন্তু মানুষজন একটু সংকটে পড়েছেন। তবে অন্যান্য বছরের তুলনায় মশলার যে বাজার ঈদের আগে আমরা দেখি যে একটু বাড়তি দামে বিক্রি হয়, সেক্ষেত্রে এবারও খুব বেশি তফাৎ আমরা দেখতে পাইনি। আমরা দেখেছি যে বিভিন্ন মশলার ক্ষেত্রে সর্বোচ্চ এলাচ বিক্রি হচ্ছে 4,500 থেকে 5,500 টাকা পর্যন্ত, অর্থাৎ গত বছরের তুলনায় এই বছরে প্রায় 600 থেকে 700 টাকা এলাচের দাম বাড়লেও এটা কিন্তু গত 1-1.5 মাস থেকেই এই দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি লং বিক্রি হচ্ছে 1,500 টাকা কেজিতে, দারচিনি বিক্রি হচ্ছে 680 টাকাতে, জিরা বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা পর্যন্ত, গোলমরিচ 1380 টাকা। এবং একই সাথে এই ঈদের যে বাজার সেই এবং দেশি মুরগির দাম অনেকখানি চড়া। দেশি মুরগি বিক্রি হচ্ছে 750 টাকার উপরে, সোনালী বিক্রি হচ্ছে 380 টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা পর্যন্ত। এবং একই সাথে গরু এবং খাসির মাংসের দামও আমরা বেশি দেখেছি, অর্থাৎ গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকা, যেটা গত 7 দিন বা 10 দিন আগে বিক্রি হয়েছে 780 থেকে 800 টাকা পর্যন্ত, এবং পাশাপাশি খাসির মাংস বিক্রি হচ্ছে 1300 টাকা পর্যন্ত। আর একটি বিষয় যে পোলার চালের ক্ষেত্রে গত 1 মাস ধরে যে দাম বৃদ্ধি ছিল, অর্থাৎ
40 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে খোলা চিনি গুঁড়া চাল, এবং যেগুলো প্যাকেটজাত সেগুলো কিন্তু 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। সব কিছু মিলে ঈদের আগে এই শেষ একদিন আগে বাজারে কিন্তু লোক সমাগম অনেকটাই বেশি, এবং সবজির দামও অনেকখানি চড়া। আমরা দেখেছি যে বিশেষ করে শসা এবং টমেটো এই দুই পণ্যের দামটা বেশি। শসা বিক্রি হচ্ছে 100 থেকে 140। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঈদের আগে বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মইনুল হাসান। এর সাথে ৭১ বিজনেসে এখনকার মতো আয়োজন ছিল এটুকুই। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।